বিড়াল এবং কুকুর যদি কাঁচা মাছ চিবিয়ে ক্যাস 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 করে খায়, এরকম শব্দ কানে আসতে থাকে এবং এই শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে এবং তিনি একটা পর্যায়ে ঘুম ভেঙে যায়। বালতির পাশে কে যেন বসে মাছ খাচ্ছে, কাঁচা মাছ খাচ্ছে আর ক্যাস 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 করে সাউন্ড করতেছে। খায়রুল লাফিয়ে উঠে বলে, কাফি তুই ওখানে কি করছিস আর কাঁচা মাছ খাচ্ছিস কেন? তখন কাফি কোনো কথা বলে না। কাফি তার নিজের মতো করে কাঁচা মাছ খেতে শুরু করে। সামনে এক কদম এগোতেই কাফি কাঁচা মাছ অর্ধেক মুখে নেওয়া অবস্থায় খায়রুলের দিকে তাকায় এবং খায়রুল যা দেখতে পায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দুটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে হাজির হলাম আমি আরজে নীল। বন্ধুরা, আজকে প্রথম ঘটনাটা কিন্তু একটা স্পেশাল ঘটনা হতে চলেছে। আর প্রথম ঘটনাটি হলো মাছ ধরতে যেয়ে ভৌতিক ঘটনার শিকার। বন্ধুরা, গভীর রাতে মাছ ধরতে যেয়ে ভৌতিক ঘটনার শিকার, এরকম ঘটনা শুনতে কার না ভালো লাগে। আশা করি বন্ধুরা আজকে অন্তত শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের খুবই ভালো লাগবে এবং ভয়ঙ্কর একটা সিচুয়েশন আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, আজকের ঘটনাটা সংগ্রহ করেছেন আমাদের টিম, যার থেকে সংগ্রহ করেছেন তেনার নাম হচ্ছে ফজলুল হক। আর ঘটনাটা ঘটে ফজলুল হক ভাইয়ের আপন নানা শ্বশুরের বন্ধুর সাথে এবং ওনার নানা শ্বশুরের বাসা হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পাশেই। তো ওনার নানা শ্বশুর হচ্ছে সাধারণত একটা পেশায় জেলে। উনি সাধারণত ওই যমুনা নদী থেকেই মাছ ধরেন এবং মাছ ধরে বিক্রি করে সেই টাকাতে জীবিকা নির্বাহ করতেন। এবং এই ঘটনাটা ঘটে আনুমানিক 1999 অথবা 2000 সালের দিকের ঘটনা। ওনার নানা শ্বশুরের নাম হচ্ছে খায়রুল। আর ওনার নানা শ্বশুর যে বন্ধু, ওনার বন্ধুর নাম হচ্ছে আপনার কাফি। এই দুই ব্যক্তি তারা একসাথেই মাছ ধরে। বন্ধুরা, তখন ছিল শীতকাল এবং শীতকালে আপনারা জানেন যে নদীর পানি অনেকটা নিচে নেমে যায় এবং পানি যখন কমে যায় তখন কিন্তু মাছ খুবই বেশি পরিমাণ পাওয়া যায় এবং রাত্রেবেলা তো আরও বেশি মাছ পাওয়া যায়। তো তারা সাধারণত মাছ ধরতো এই রাত্রেবেলা, তারপর সকালবেলা সেই মাছ বিক্রি করে বাসায় ফিরত। এটা ছিল সাধারণত তাদের ডেলি রুটিন। তো ঘটনাটা ঘটে একদিন। তো দুই বন্ধু দিনের বেলা বিকেলবেলা বাজারে গেছে। বাজারে যেয়ে তারা চা পানি আড্ডা করতেছে। তো আড্ডা দেওয়ার মাঝে ওই যে খায়রুল আছে, ওনার চাচা শ্বশুর, তো খায়রুল ওনার বন্ধুকে বলতেছে যে, বন্ধু আজকে রাত্রে মনে হয় যে আমি মাছ ধরতে যাইতে পারবো না রে, আমার শরীরটা খুব একটা ভালো নাই, এটা জ্বর জ্বর ভাব, কি যে করি কি হয়। তো কাফি বলতেছে, কেন তোর আবার কি হইলো? হ্যাঁ, তুই তো ভালোই আছিস, যাবি না কেন আমার সাথে? আর এখন হচ্ছে নদীর পানি কমে গেছে, এখন যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে, এই সময় যদি আমরা একটা দিন মিস দেই তাহলে তো বড় একটা ক্ষতি রে। এখন তো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। তো খায়রুল সাহেব বলে যে, আমার শরীর ভালো না, জ্বর জ্বর ভাব, তো জ্বর আসতে পারে। তো আমি যদি না যাই তাহলে তুই একা একা তোর মাছ ধরতে যাওয়ার দরকার নেই, রাত্রেবেলা ঝামেলা হইতে পারে। তখন ওনার বন্ধু বলে যে, ঠিক আছে, শরীর যদি খারাপ থাকে তাহলে আসার দরকার নাই, কি আর করার, দেখা যাক, আমি যাইতেও পারি নাও পারি। তখন ওনার ওই যে খায়রুল বলে, না তোর যাওয়ার দরকার নাই, রাত্রেবেলা বুঝিস তো আসলে নদীতে একা একা যাওয়া ঠিক না। তো বন্ধুরা, এখানে একটা কথা, তারা কিন্তু ঠিক রাত 10টার দিকে ওই যে খায়রুল আছে, খায়রুল যাইতো ওনার বন্ধুর বাসায়। তো বন্ধুর বাসায় ওনার বন্ধুকে ডেকে তারপর নদীর পাড়ে যাইতো, তারপর সেখানে নৌকো নিয়ে মাঝ নদীতে যাইতো। তো এই কথা বলে তারা দুইজন চলে যায়। কাফি এই ব্যক্তিটা অপেক্ষা করতেছে যে খায়রুল আসবে নাকি আসবে না। ও তো বললো যে আসতেও পারি নাও পারি। তো এরকম করতে করতে রাত 10টা পার হয়ে যায়, তাও আসে না। তখন তিনি আর একটু ওয়েট করে, দেখে যে খায়রুল আসে কিনা। তখন কাফি দেখলো যে না, রাত 11:30 বেজে গেছে, এখন পর্যন্ত খায়রুল আসে না। তখন তিনি চিন্তা করলো যে আমি কি মাছ ধরতে যাব কি যাবো না, একা একা চিন্তা করতেছে। খায়রুল তো বলছিল তুই যেন আজকে যাস না, একা একা যাওয়া ঠিক না। তখন তিনি নিজে নিজে চিন্তা করলো যে এখন যেই দিন, পানি নাই নদীতে, যে পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে, তো একটা দিনকে আমি এভাবে মিস দেব? এখন একটা দিনে মাছ ধরলে তো অনেকগুলো টাকা পাওয়া যাবে। তিনি চিন্তা করলো যে আমি একাই যাই, যা আছে একাই যাই মাছ ধরি, কেননা এখন মাছ বেশি পাওয়া যাচ্ছে আর এরকম খুব বেশি দিন এভাবে মাছ পাওয়া যাবে না। তখন তিনি ওনার বউকে বলে যে, তুমি থাকো, আজকে আমি একাই যাচ্ছি, ও আর যাবে না। তো ওনার বউ বলে যে, তোমার একা একা যাওয়ার কি দরকার, রাত্রে একা একা তোমার যাওয়া দরকার নাই, তুমি থাকো। তখন উনি বউয়ের উপর রাগ করে বলে যে, আরে আমি তো মাছ ধরেই বেড়াই, তো আমি কি ওই কাফির ভরসায় মাছ ধরি নাকি? আমার নিজের কি সাহস নাই?
তো ওইগুলো চিন্তা করিস না, আমি ঠিকই মাছ ধরতে পারবো, কোনো সমস্যা নাই। ওনার বউ বলে ঠিক আছে যাও, দেখে শুনে যাই। তো উনি সাধারণত ওই যে একটা টর্চ লাইট নেয়, মাছ ধরে ওই পাত্র নেয়, আর মাছ ধরার যে সরঞ্জাম ওগুলো তো ওই যে নৌকোর উপরই রাখা আছে, আপনার জাল, তারপরে বড়শি, আরও যে সকল হাবিজাবি যন্ত্রপাতি নিতে হয় মাছ ধরতে যে যাইতে, তো সেগুলো ওখানে রাখা আছে। তা তো উনি আল্লাহর নাম নিয়ে রাত 10টার পর, মানে ওই যে 15-11টার দিকে আর কি বের হয়ে যায়। তো ওনার বাসা থেকে আসলে নদীতে যাইতে, হেঁটে যেতে আসলে 15 থেকে 20 মিনিট হাইটে তারপরে ওই নদীর পাড়ে যাইতে হয়। তো তিনি টুকটুক টুকটুক করে লাইট নিয়ে যায়, নদীর পাড়ে যায়। তো নদীর পাড়ে যেয়ে দেখে নৌকোর উপর কে যেন বসে আছে, নৌকোর একদম শেষ মাথায় কে যেন বসে আছে এবং নিচু হয়ে বসে আছে, এবং অনেকটা জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্না রাতে সেই লোকটার ছায়া পানির উপর ভেসে আছে। তিনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এত রাতে আমার নৌকোর উপর কে, আর আমার নৌকোর উপর এইভাবে মাথা নিচু করে বসে আছে কে? তিনি টুকটুক টুকটুক করে নিচে নামলেন। তিনি বললেন, ভাই কে রে? উনি অ্যান্সার দেয় না, মানে কোনো উত্তরই দেয় না, সে কোনো উত্তর পায় না। তখন নিচে যেয়ে টর্চ লাইটটা ধরেন। এখন টর্চ লাইট দেখেন যে ওই তার ওই বন্ধুটা, মানে বন্ধু। কে রে তুই এখানে নদীতে একা একা নৌকার পাড়ে বসে আছিস? হ্যাঁ, তোর না আমার বাড়িতে যাওয়ার কথা, তুই গেলি না কেন? আমি তোর জন্য 1 ঘন্টা ওয়েট করলাম, তুই নাই। তো ভাবলাম তুই আসবি না, আমি একাই যাই। তো তুই এখানে এসে নৌকার উপর বসে আসস, তা আমার বাসায় যাস নাই কেন? তো তখন আর বন্ধু গম্ভীর গলায় বলে যে এমনি ভাবলাম তুই আসবি, এই জন্য আমি এখানে বসে আছি। তখন খায়রুল বলে, আসবো মানে? তুই তো নিজেই বললি যে আমি যদি তোকে ডাকতে না যাই তাহলে আমি যেন মাছ ধরতে না যাই। তা আমি যদি না আসতাম তুই কি সারা রাতে নৌকাতে বসে থাকতি? তখন আর বন্ধু বলে যে আমি জানি তুই আসবি, তাই আমি এখানে এসে বসে আছি। গম্ভীর একটা গলা নিয়ে বল। তো এমনভাবে বলতেছে, কিন্তু ওই যে কাফি কিন্তু নিচু হয়েই বলতেছে, কাফি কিন্তু ওই খায়রুলের দিকে তাকাইতেছে না। তো ওনার বন্ধু বলে, যাক ভালোই হইলো, কাফিও আসছে, আমিও আসলাম, আমি আর ভাবলাম যে কি হয় না হয়। তো ওনার বন্ধু ওই যে খায়রুল তো নৌকার একদম কিনারায় বসে আছে। তখন এই খায়রুল কি করে, নৌকার উপর উঠে নৌকোর তালাটা খোলার পর নৌকো বাইতে শুরু করে। নৌকো বাইতে 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 একদম তারা তাদের একদম সীমানায়, যেখানে মাছ প্রচুর পরিমাণ পাওয়া যায়, এবং তাদের একটা প্রতিটা জেলের একটা ফেভারিট জায়গা থাকে, তো তাদেরও একটা ফেভারিট জায়গা ছিল, সেখানে তারা পৌঁছায়। এবং পৌঁছানোর পর এই যে খায়রুল বলে যে কাফি তুই ওইখান থেকে বইটা ধর, আর আমি আমার পাশ থেকে জালগুলো নামাইতে থাকি। প্রথমে আমরা জাল ফেলবো, তারপর বড়শি ফেলবো, তুই এনে বইটা ফেল। তো তখন ওই যে কাফি বলে এইভাবে আনসার দেয়। তো কেমন যেন এই যে খায়রুল দেখলো যে এই কাফির মধ্যে কেমন যেন একটা অ্যাবনর্মাল ব্যবহার। এর আগে তো এরকম কাফি ব্যবহার করে নাই, খায়রুল তো সেটা বুঝতে পারে। এবং খায়রুল ভাবলো যে কি ব্যাপার, কাফি এরকম করতেছে কেন, আমার সাথে ঠিক মতো কথাও বলতেছে না, আবার কথা বলার সময় নিচু হয়ে আছে। 3টা কোশ্চেন করলে একটা অ্যান্সার দেয়, 2টা অ্যান্সার দেয় না। তখন ভাবলো যে ওর তো জ্বর ভাব, হয়তো বা শরীর খারাপ, আর না হয় বউয়ের সাথে কোনো মনোমালিন্য কিছু ঘটেছে। তিনি ওগুলো পাত্তা দেন। তো স্বাভাবিকভাবে ওই যে খায়রুল জাল ফেলতে শুরু করে, এবং জাল ফেলে একে একে। এই একটা পর্যায়ে জাল ফেলা শেষ হয়, জাল ফেলার পর তারা বড়শি নেয়, বড়শি শেষ হয়, এবং তারা এত পরিমাণ জাল এবং বড়শি ফেলায় যে এক মাথা থেকে জাল ফেলতে বড়শি ফেলতে যে পরিমাণ সময় তারা ব্যয় করে, পুনরায় আবার ঘুরে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারা আবার জাল চেক করতে পারে, এত সময় তাদের ব্যয় হয়। তো স্বাভাবিক তাদের কি হয়, জাল ফেলা সব শেষ, তারপরে তারা একদম মাঝ নদী থেকে একদম কিনারায় এসে তারা একটা রেস্ট নেয়, 1 ঘন্টা সময় নেয়। 1 ঘন্টা সময় রেস্ট নিয়ে তারা জাল চেক করতে যায়। তো তখন খায়রুল বলে, তো কাফি তুই ইয়া কর, হাল ধরে রাখ, আমি জাল দেখি এবং মাছগুলো তুলি, দেখি কেমন কি হইলো। তো মাছ ধরতে যাই, এবং জালে দেখে যে প্রচুর পরিমাণে মাছ একদম দামি দামি মাছ। খায়রুল তো খুবই খুশি যে এরকম মাছ গত 7 দিনে সে পায় নাই। সে বলতেছে, কাফি দেখছস, আজকে যদি আমরা না আসতাম এই মাছগুলো কিন্তু আসলে পাইতাম না। দেখ কি পরিমাণে মাছ বাড়ছে, আমি বললাম না যে নদীর পানি এখন কম, এখন কিন্তু মাছ খুব বেশি পরিমাণ পাওয়া যাবে। দেখ মাছগুলো সাইজ দেখ কি অবস্থা, এইটুকু জায়গায় কি মাছ বেঁচেছিস, না জানি সামনে আরো কত কি, প্রচুর মাছ বেচারা খুলতেছে এবং তার ওই যে বালতির মধ্যে রাখতেছে।
বড় বালতির মধ্যে মাছ রাখতেছে আর খুলতেছে, মাছ রাখতেছে বলতেছে। পুরো জাল তারা দেখলো, বড়শিগুলো দেখে অনেক মাছ পাইছে। হ্যাঁ, প্রায় একদম প্রথম চেকেতে তারা অর্ধেক বালতির মতো মাছ পাইছে, তারা প্রচুর খুশি। তারপরে ওই তারা নদীর কিনারায় আসে, সে কিনারায় আসার পর বালতিটা খুব ভালোভাবে রেখে দেয় এবং বালতির উপরে একটা ডিশ দেয় যাতে মাছ লাফালাফি করতে না পারে। খায়রুল কাফিকে বলে যে আমরা 2 ঘন্টা রেস্ট নেই। এলাম দিয়ে একটা ঘুমের একটা ব্যবস্থা করে শুয়ে পড়ে, যে 2 ঘন্টা পর উঠে আবার জাল চেক করবো। তো 2 ঘন্টা পর উঠে খায়রুল ওই মাছের কাছে যায়। মাছের কাছে যেয়ে ওই ডিশটা উঠাই দেখে মাছ নাই। মাছ বালতির তলায় মানে কিছু মাছ পড়ে আছে, যে হাফ বালতি মাছ, অথচ যে পরিমাণ মাছ উঠাইলো তাও আনুমানিক 15-20 কেজির মতো মাছ হবে, হাফ বালতির মাছ। সেই মাছ যা দেখে 1 থেকে 2 কেজির মাছ নিচে পড়ে আছে। এটা প্রচণ্ড পরিমাণে রাগ হয়, কী ব্যাপারে এত কষ্ট করে এত মাছ ধরলাম। তিনি কাফিকে বলে, এই কাফি, এই মাছগুলো কই গেল রে, এত মাছ ধরলাম দামি দামি মাছ। তখন কাফি বলে, কি জানে, আমার তো ঘুমে আসছিলাম, এটা গম্ভীর গলায় বলে। তো বলে, কী ব্যাপারে এত মাছ কই গেল? ভাবলাম হয়তো পড়ে গেছিল। তাদের মনটা খুব খারাপ হয়ে গেল, যে এত কষ্ট করে মাছ ধরলাম, মাছগুলো কই গেল। তারপর তিনি আবার ওই মাছ ধরতে শুরু করে। এবারও প্রচুর মাছ বেজে আছে। যথারীতি তারা মাছগুলো ছাড়াই বালতির মধ্যে রাখে। এইবার মাছ এত পরিমাণ পাইছে যে একটা পুরো বালতি পড়ে গেছে। তো যথারীতি মাছ চেক করে এসে আনুমানিক রাত 3টা-4টার দিকে হবে। তখন বলে যে ঠিক আছে, মাছ তো এগুলো পাইলাম, এই বালতিটা আমরা এখানে ভালোভাবে রাখলাম, রেখে দেখি আবার রেস্ট নিয়ে একদম শেষ চেক করে আমরা সকালবেলা চলে যাবো, আর মাছ ধরবো না, আজকে অনেক মাছ পাইছি। তো যথারীতি আবার রেস্টে যায়। ঘন্টাখানি পর তার কী যেন মনে হয় যে দেখি তো একটু চেক করে দেখি মাছ টাছ আছে নাকি। উঠে দেখে যে বালতিটা পড়ে আছে, আর হচ্ছে ওই যে বালতির উপর যে ডিশটা দিছিল এটা পড়ে আছে খোলা। তিনি এবার আসলে প্রচুর রাগ হয় এবং এই খায়রুলকে একটা ধাক্কা দেয়, মানে পা দিয়ে একটা ধাক্কা দেয়। খায়রুল তো ওইভাবে শুয়ে আছে ওই কাতে, পা দিয়ে ধাক্কা দেয়, বলে, এই কী করিস তুই এখানে? এই যে দিকে মাছ সব পড়ে গেছে, সব চলে গেছে, কি অবস্থা হচ্ছে দেখ তো, কি ঘটনা ঘটতেছে, এত কষ্ট করে মাছ ধরি, মাছ কই যায়? তিনি কি মানে কি আর করার, মানে প্রচণ্ড পরিমাণ রাগে এইভাবে আচরণ শুরু করে। খায়রুল আর ওই কাফির সাথে কথা বলে না, খুবই রাগে। তখন বলে যে চল এখনই আমরা মাছ চেক করবো, আমি আর ঘুমাইতে পারবো না, চল। তো তখন তারা 1 ঘন্টা পরে আবারও জাল চেক করতে যায়। চেক করতে যা দেখে যে আবারও সেই পরিমাণ মাছ, এত পরিমাণ মাছ। তখন সেই মাছগুলো যথারীতি আবার তারা সেখান থেকে সংগ্রহ করে, বড়শি থেকে মাছগুলো সংগ্রহ করে আবারও পাতিলে রাখে, মানে বালতির মধ্যে রাখে। কলা বালতি মাছ হয়। এইবার বালতিটা খুব সাবধানে ভালোভাবে ডিশের উপর একটা ইট দিয়ে দেয়, যাতে কোনোভাবেই ডিশটা সরতে না পারে, বালতিটা না পড়তে পারে। দিয়ে ইতিমধ্যে খায়রুলের মনে একটা সন্দেহ ঢুকে গেছে। খায়রুলের মনে সন্দেহ ঢুকেছে এইটা, যে কাফি হয়তো বা বালতি থেকে মাছ নিয়ে কোথাও লুকিয়ে রাখতেছে, এবং দামি দামি মাছ হয়তো বা ওই নৌকার কোনো এক পাশে কোনো এক জায়গা লুকিয়ে রাখতেছে, যাতে আমি না দেখি। ওই পরবর্তীতে ওই মাছগুলো নিয়ে ও একা একা বিক্রি করে টাকা পয়সা সব একা নিবে। এই জন্য হয়তো বা এই মাছগুলো সে সরায় রাখতেছে। তখন চিন্তা করতেছে, দাঁড়া, আমি আর ঘুমাবো না, আমি দেখবো যে মাছগুলো কীভাবে তুই নিয়ে আস। তখন তিনি যথারীতি তারা আবার শুয়ে পড়ে। এরপর শেষবার চেক করে তারা মাছ নিয়ে চলে যাবে সকালবেলা। তো শুয়ে পড়ে এবং তিনি তো মিটমিট করে তাকায় আছে, দেখি এইবার কীভাবে মাছ যায়, মাছ কোথায় যায়। তখন তিনি তাকিয়ে থাকতে 10 থেকে 15 মিনিট পর তার একটা ঝিমানো ধরে, মানে একটা ঘুম ভাব লাগে, এবং সেই সময় সে আর আসলে চোখ খুলে রাখতে পারে না। তখন সে না চাইলেও একটা পর্যায়ে সে ঘুমের মতো অবস্থায় চলে যায় এবং ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর একটা সাউন্ডে তার ঘুম ভাঙে। সে শুনতে পায় আশেপাশ থেকে বিড়াল এবং কুকুর যদি কাঁচা মাছ চিবিয়ে ক্যাস 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 করে খায়, এরকম শব্দ তার কানে আসতে থাকে, এবং এই শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে, এবং তিনি একটা পর্যায়ে ঘুম ভেঙে যায়। এস্টে গন্ধ এবং ওই ক্যাস ক্যাস শব্দ তার যখন ঘুম ভেঙে যায়, তখন সে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হওয়ার পর বালিশে মাথা রেখেই এক চোখ দিয়ে দেখে বালতির পাশে কে যেন বসে মাছ খাচ্ছে, কাঁচা মাছ খাচ্ছে, আর ক্যাস করে সাউন্ড করতেছে। তখন তাকিয়ে দেখে তার ওই বন্ধুরা ওইখানে বসে আছে। তখন সে লাফিয়ে ওঠে বলে, তুই ওখানে কি করছিস আর কাঁচা মাছ খাচ্ছিস কেন?
তখন কাফি কোনো কথা বলে না। কাফি তার নিজের মতো করে কাঁচা মাছ খেতে শুরু করে এবং ক্যাস 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 করে খায়। তখন এই খাইরুল সামনে এক কদম এগোতেই কাফি কাঁচা মাছ অর্ধেক মুখে নেওয়া অবস্থায় খাইরুলের দিকে তাকায় এবং খাইরুল যা দেখতে পায়, দেখার সঙ্গে সঙ্গে সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তী জানতে পারি খাইরুল যা দেখতে পায় সেটা হলো যখন কাফি মাছ খাচ্ছিল তার চোখ দিয়ে আগুনের গলার মতো লাল হয়ে যায় এবং তিনি হাসতেছিল। এই দিকে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং সেখানেই সেন্সলেস হয়ে যায়। বন্ধুরা, পরবর্তীতে খাইরুল বাসায় পৌঁছায় না সকাল ৮টা-৯টার দিকে। তখন খাইরুলের পরিবার খুব চিন্তিত হয়ে যায়। তখন বলে যে লোকটা গেল, এখন পর্যন্ত আসলো না, এত দেরি তো করে না, সাধারণত ৬টা-৭টার দিকেই বাড়ি পৌঁছে যায়। এখন সকাল ৮টা-৯টা বেজে গেছে, এখনও আসে না। তখন ওনার ওয়াইফ এই যে খাইরুলের যে বন্ধুর কথা বলছিলাম কাফির কাছে যায়, বলে যে ভাই আপনার বন্ধু তো এখন পর্যন্ত আসে নাই। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? তখন কাফি বলে যে ভাবি কি বলেন, আমিও তো কালকে মাছ ধরতে যাই নাই। তখন খাইরুলের স্ত্রী বলে যে ভাই আমি তো শুনছিলাম আপনি অসুস্থ, তো লোকটা তো বাড়ি থেকে একাই মাছ ধরার জন্য পৌঁছায়। কাফি বলে ভাবি আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি, যেখানে মাছ ধরি আমরা সেখানে যাচ্ছি, যাই দেখি কি অবস্থা। তখন কাফি দৌড়ে সেখানে চলে যায়। যাওয়ার পর একজনের নৌকার সাহায্য নিয়ে সেই মাছ ধরার স্থানে যায়, দেখে নৌকাটা ওখানে বাঁধা আছে, বাঁশের সাথে বাঁধা আছে এবং নৌকাটা ঢেউয়ের মাঝে দোল খাচ্ছে। তিনি নৌকার কাছে পৌঁছে দেখে খাইরুল মিয়া পড়ে আছে। তখন কাফি বুঝতে পারে যে খাইরুলের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তিনি নিষেধ করছিলেন নদীতে না আসার জন্য, তারপরেও খাইরুল নদীতে আসছে, তাই কাফি বুঝতে পারছেন যে ঘটনাটা কী। কাফি খাইরুলকে নিয়ে খাইরুলের বাড়িতে চলে যায় এবং বলে যে ভাবি এই ঘটনা, খাইরুল নদীর উপর নৌকার উপর পড়েছিল, ওর সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, আপনি ওর মাথায় পানি ঢালতে থাকেন, আমি দেখি কোনো ওঝাকে পাওয়া যায় কিনা। তখন ওনার বন্ধু চলে যায় কোনো ওঝার খোঁজে এবং একটা ওঝাকে নিয়ে আসে। নিয়ে আসার পর ওঝাকে বিস্তারিত ঘটনা আগেই বলেছিল যে খাইরুলের সাথে কী কী হয়েছে। তখন ওঝা বলে যে যা ঘটেছে তা আসলে স্বাভাবিক কোনো ঘটনা, মানে ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটে গেছে। এখন পর্যন্ত খাইরুলের কোনো জ্ঞান ফেরে নাই। ওনার মাথায় পানি দিতে বলে, অনেকক্ষণ পর খাইরুলের জ্ঞান ফেরে। তো খাইরুলের জ্ঞান ফেরার পর খাইরুলকে জিজ্ঞাসা করা হয় সেই রাত্রে কী হয়েছিল। তো খাইরুল বিস্তারিত ঘটনাটা বলে এবং বিস্তারিত ঘটনা বলার পর বলে, কাফি তুই তো আমার সাথেই ছিলি, তাহলে তুই সেখানে মাছ খাচ্ছিলি কেন? তখন কাফি বলে, বন্ধু আমি তো তোরে বলছিলাম আমার অসুস্থতা, আমি যাইতেও পারি নাও পারি। সেই রাত্রে আমার প্রচণ্ড জ্বর আসে, বিকেলবেলা যখন তোর সাথে কথা বলে যাই, সন্ধ্যার পর ভাত খাওয়ার পর আমি আর বিছানা ছেড়েই উঠতে পারি না, প্রচণ্ড জ্বর আসে, আমি শুয়েছিলাম, তোকে আর জানাই নাই, কারণ তোকে তো আমি বলছিলাম যে আমি যদি না যাই তাহলে ভাবিস আমি অসুস্থ। তারপর অসুস্থ হওয়ার কারণে আমি আর আসতে পারি নাই। তখন খাইরুল বলে, আমি যাই দেখি তুই নৌকার উপর, তারপরে তোকে নিয়ে মাছ ধরতে যাই এবং একটা পর্যায়ে তুই সেই মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলি, তোকে দেখতে একদম ভয়ঙ্কর লাগছিল, এটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তাহলে কি ওটা তুই ছিলি না? কাফি বলে, না আমি ছিলাম না। এই কথা শোনার পর খাইরুল আরও কাঁপতে শুরু করে। তখন তিনি বুঝতে পারে কি, তাহলে সারাটা রাত আমি যার সাথে মাছ ধরলাম, যার সাথে একত্রে ঘুমালাম, যার সাথে এত কথা বললাম, তাহলে সে কে ছিল? এই কথা স্মরণ করতে তার হাত পা কাঁপতে থাকে এবং তিনি এক ধরনের চিৎকার শুরু করে, খুবই ভয় পেয়ে যায়। তখন সবাই তাকে আশ্বস্ত করে যে যা হয়েছে ভুলে যাও। এভাবেই সেই দিনটা কেটে যায়। বন্ধুরা, ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু ঘটনা কেবলমাত্র শুরু। ঘটনাটা এখান থেকেই শুরু হয়। প্রথম 2 দিন 3 দিন 4 দিন তার স্বাভাবিকভাবে জীবনযাপন করে, কিন্তু 5-6 দিন পর থেকে বিশেষ একটা চরিত্র তার মধ্যে লক্ষ্য করা যায়। সে আস্তে আস্তে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ডুব গোসল বন্ধ করে দেয়, কারোর সাথে কথা বলতে থাকে না। আস্তে আস্তে তার শরীর একদম শুকিয়ে যেতে শুরু করে। ঠিক 7 দিন পর থেকে টোটালি সে অ্যাবনর্মাল ব্যবহার শুরু করে দেয়, যেন মনে হয় এটা তো কোনো খাইরুলের ব্যবহারই হতে পারে না, খাইরুলের চরিত্র তো এরকম না। কোনো একদিন তার স্ত্রী মাছ কাটতেছিল এবং খাইরুল অসুস্থ অবস্থায় সেই বারান্দায় বিছানার উপর শুয়েছিল। তো ওনার স্ত্রী একটা ইলিশ মাছ কাটতেছিল সেই সময় এবং খাইরুলকে দেখার জন্য ওনার আত্মীয় স্বজনরা আসতেছিল একে একে। তো কোনো এক আত্মীয় আসার সময় ইলিশ মাছটা নিয়ে আসে
তো খায়রুল তখন ঘুমিয়েছিল। তো ঘুম থেকে দেখে যে তার স্ত্রী ইলিশ মাছ কাটতেছে। তিনি দৌড়ে এসে ওনার স্ত্রীর কাছে যায় এবং ইলিশ মাছটা ছিনিয়ে নেয়, নিয়ে কাঁচা অবস্থায় খেতে শুরু করে এবং ক্যাস 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 করে পুরো ইলিশ মাছ খেয়ে ফেলে ওনার স্ত্রীর সামনে। ওনার স্ত্রী এই ঘটনা দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। তখন আশেপাশের মানুষ সব জড়ো হয়ে দেখে এবং বলে কি হয়েছে। তখন বিস্তারিত ঘটনা তিনি সবার সামনে বলে যে খায়রুল সাহেব একটা ইলিশ মাছ পুরো চিবিয়ে খেয়ে ফেলেছে। ঘটনা বন্ধুরা ক্রমই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে শুরু করে। খায়রুল কাঁচা মাছ খায়, কাঁচা গোস্ত খায়, এরকমভাবে কাঁচা জিনিসের প্রতি তার একটা ঝোঁক বাড়তে থাকে। তিনি ভাত খান না, রান্না করা তরকারিও খান না। এরকম ঘটনা যাওয়ার পর ওনার বন্ধুকে জানায় যে বলে যে এই ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত। তো ওনার বন্ধু বলে কি বলেন ভাবি, আপনি আমাকে আগে বলবেন না? সব তো ঘটনা স্বাভাবিকই ছিল, তাহলে এরকম হচ্ছে কেন? ওনার এই বউ বলে যে আমার তো আসলে মনেই ছিল না এরকম ঘটনা, আমি তো বুঝতে পারিনি যে এরকম হচ্ছে কেন, আপনাকে জানানোর কথা আমার মনে ছিল না। তো তখন ওনার বন্ধু আবারও সেই কবিরাজের কাছে চলে যায় এবং কবিরাজকে বলে যে আপনি চলে আসার পর তো 5-7 দিন ভালোই ছিল, তারপর থেকে এই ঘটনাগুলো ঘটতেছে। তখন কবিরাজ বলে কি বলেন, আপনারা আমাকে আগে বলবেন না এরকম ঘটনা ঘটতেছে? একটা স্বাভাবিক মানুষ তো কাঁচা মাছ খেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অনেক বড় ঘটনা ঘটে গেছে, আমাকে আরও আগে জানানো উচিত ছিল আপনাদের। তখন কবিরাজ চলে যায় সেখানে, দেখে ওনার বন্ধুর অবস্থা খুবই বেহাল, মানে খায়রুলের অবস্থা খুবই খারাপ, খুবই অসুস্থ, শরীর একদম শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, চোখ ভিতরের দিকে ঢুকে গেছে। খায়রুল কোনো কথা বলে না, একদম অন্যরকম একটা খায়রুল। তখন কবিরাজ বলে আপনাদের উচিত ছিল আমাকে আরও আগে জিনিসটা বলা। তো যাই হোক, আমি দেখছি কি করা যায়। তখন কবিরাজটি খায়রুলকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন এবং করে সবাইকে যা বললেন আসলে তা শোনার জন্য সবাই প্রস্তুত ছিল না। ওনার বন্ধুকে বললেন যে যে জিনিসটা ওনার সাথে ওই রাতে এই ঘটনাটা ঘটিয়েছে সেই জিনিসটা ওনাকে ছেড়ে যায় নাই। কিছুদিন পর ওনার ভিতরেই সেই জিনিসটা এসে ভর করে। অর্থাৎ আপনারা যে খায়রুলকে দেখতেছেন এটা আসলে খায়রুলের বডি, কিন্তু খায়রুল একটা দুষ্ট জিন দ্বারা আক্রান্ত। খায়রুলের মধ্যে বসবাস করছে একটা দুষ্ট জিন। যে কাঁচা মাছটা খায়রুল খেয়ে ফেলছে আসলে সেটা খায়রুল খায় নাই, ওই দুষ্ট জিন খাচ্ছে। তো ওনার স্ত্রীরা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। তখন ওনার বন্ধু বলে কবিরাজ সাহেব তাহলে আসলে কি করা যায় এখন? তখন কবিরাজ বলে যে আপনারা চিন্তিত হবেন না, এই দুষ্ট জিনকে কিভাবে এখান থেকে তাড়ানো যায় সেই ব্যবস্থা আমি করছি। আপনারা আজ সন্ধ্যায় কিছু জিনিসপত্র রেডি রাখবেন, আমি সন্ধ্যার দিকে আবার আসবো। এসে রাত 7-8টার দিকে আমি এই দুষ্ট জিনকে এখান থেকে তাড়ানোর জন্য কাজ শুরু করব। তো হুজুরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু জিনিস আনার জন্য বলে, তো সেগুলো রেখে দেয়। তো যথারীতি হুজুর চলে যায়, আবারও সন্ধ্যার দিকে আসে, এসে বলে যে আপনারা বারান্দায় খায়রুলকে নিয়ে আসেন। তখন খায়রুলকে নিয়ে এসে বসায়। হুজুর কি করে, হুজুরের দুই পাশে 2টা মোমবাতি জ্বালানো হয় এবং হুজুরের যে প্রয়োজনীয় পানি পড়া সেগুলো নিয়ে আসে। নিয়ে আসার পর তখন কিছু দোয়া কালাম পরে 5-7 মিনিট পর খায়রুলকে উদ্দেশ্য করে, মানে খায়রুলের ভিতর যে জিনটা আছে সেই জিনটাকে উদ্দেশ্য করে কবিরাজ সাহেব বলে যে তুই কে, এই লোকটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তখন খায়রুল আর কোনো কথা বলে না, মানে ওই জিনটা আর কোনো কথাই বলে না। এভাবে 5 বার পর্যন্ত বলার পর তাও যখন কথা বলে না, তখন এই কবিরাজটি পানি নেয়। ওই পানি নিয়ে একদম খায়রুলের মাথা বরাবর ছুঁড়ে মারে। তখন খায়রুল কিছুটা বিরক্ত হয়ে যায়, বলে যে এই বলে খায়রুল তার ডান পা তুলে ওই কবিরাজের কপাল বরাবর মারে লাথি। এমন জোরে লাথি মারে যে কবিরাজ ওইখান থেকে ছিটকে 3 হাত দূরে সরে যায়। কবিরাজ খুব অবাক হয়ে যায়, কি ব্যাপার, এই কোন জিন যে আমাকে আঘাত করলো? তখন কবিরাজ খুবই হতাশ হয়ে যায়, কী ব্যাপার, এইটা কী সিচুয়েশনের মধ্যে পড়লাম। তখন কবিরাজ দেখে যে এখন যদি আমি চলে যাই এটা তো একটা মান সম্মানের ব্যাপার, যে আমি কাজটা করতে বললাম না। কবিরাজ আবারও আসে এবং আবারও দোয়া কালাম পড়ে। তখন খায়রুল বলে তুই কে, তোরে আমি তো চিনি না, কিন্তু তুই আমাকে ডিস্টার্ব করতে আসছিস কেন? আমার কাজ আমাকে করতে দে, না হলে তোর খবর আছে। তখন কবিরাজ বলে তুই কি ভেবেছিস আমি কি এখান থেকে খালি হাতে যাবো রে শয়তান, আমি তোকে এখান থেকে নিয়েই তবে যাব। এই কথা যখন বলে তখন ওই জিনটি খায়রুলের হাতের মাধ্যমে কবিরাজকে কান বরাবর আর একটা চর মারে। চর মারার পর কবিরাজ ওইখান থেকে দূরে সরে যায়। তখন কবিরাজ বলে যে ওনার বন্ধুকে বলে যে যা ঘটনা ঘটছে আসলে এই ঘটনাটা আমার দ্বারা আসলে সম্ভব না, একটা দুষ্ট জিন আমার এলেমের বাইরে। তবে আপনারা চিন্তা করবেন না, আমি আমার ওস্তাদকে বিষয়টা জানাই, আপনি আমার সাথে চলেন, আমার ওস্তাদের কাছে নিয়ে যাই, আমার ওস্তাদ এসে যদি কিছু করতে পারে। ওনার ওস্তাদ ছিল একটা ইমাম সাহেব,
ইমাম সাহেব এবং হাফেজ এবং খুবই এলেমদারি একজন ব্যক্তি। এই কবিরাজ এবং ওনার বন্ধু মানে কাফি, এই দুজন মিলে ওই ইমাম সাহেবের কাছে যায় এবং বিস্তারিত ঘটনা সেখানে বর্ণনা করে, বলে এই ঘটনা আমার বন্ধুর সাথে ঘটেছে। তখন কবিরাজ সাহেবের যে ওস্তাদ উনি বলে যে ওনার সাথে যা ঘটেছে এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত এটা সমাধান হয় নাই, তাহলে তো সেই দুষ্ট জিন ওকে না মারা পর্যন্ত যাবে না। তো আপনারা চিন্তা করবেন না, আমি আগামীকাল সন্ধ্যার দিকে যাব। এবং পরের দিন কবিরাজ এবং ওনার ওস্তাদ সন্ধ্যার দিকে চলে আসে এবং চলে আসার পর ওনার ওস্তাদ বলে যে আপনারা কিছু জিনিস সংগ্রহ করেন, আমাকে কিছু জিনিস সংগ্রহ করে দেন, আমি রাত 10টার পর আমি আমার কাজ শুরু করব, আর এত সময়ের মধ্যে আমার জিনিসগুলো আমি চাই। তখন ওনার বন্ধু বলে যে আপনার কী কী জিনিস দরকার আমাকে বলেন, আমি এখনই সংগ্রহ করার জন্য প্রস্তুত। তখন কবিরাজের ওস্তাদ বলে যে আমি একটা নতুন গামছা চাই, একটা পিতলের পাত্র চাই, কিছু কাঁচা হলুদ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন চাই। এই কাঁচা হলুদ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন এগুলো একদম পাটায় বেটে পেস্ট করবেন। আর পিতলের পাত্রে ওই যে নদীতে ঘটনাটা ঘটছে এই নদী থেকে সন্ধ্যার পর পানি নিয়ে আসবেন এবং পানি নিয়ে এসে সেই পিতলের পাত্র রাখবেন। আর নতুন গামছা কিনে আনতে হবে এক দামে। যে কোনো দোকানে যাবেন, একটা গামছা নেবেন, আপনারা বলুন ভাই দাম কত, দোকানদার যে দাম বলবে সেই দামটা দিয়ে নিয়ে চলে আসবেন, কোনো দামাদামি করবেন না। যদি আপনার কাছে ভাঙতি টাকা না থাকে, যে টাকা দিবেন সেই টাকাই দিতে হবে, দোকানদার থেকে ফিরতি কোনো টাকা নেওয়া যাবে না। এইভাবে সব জিনিসগুলো রেডি করেন আর আমাকে একটা রুম দেখায় দেন, আমি সেখানে একটু রেস্ট নেব এবং সেই যে আপনারা জিনিসপত্র সংগ্রহ করলো আমাকে ডাইকে। ওনার বন্ধু যায়, যথাতে সেই জিনিসগুলো একে একে সংগ্রহ করতে করতে আনুমানিক রাত 11টা। তো রাত 11টার দিকে ইতিমধ্যে হুজুরের খাওয়া দাওয়া আপ্যায়ন সবই হয়। রাত 11টার দিকে তিনি বসেন, তিনি বলেন যে আমাকে একটা রুম দেন, সেই রুমে জিনকে হাজির করব। তখন একটা রুম দেওয়া হয় ওনাকে। সেই রুমে তিনি আগে থেকেই একটা প্রস্তুত প্রিপারেশন করেন এবং সেই যে রিকোয়ারমেন্ট কথাগুলো বলছিলাম সেগুলো আগে থেকে রেখে দেওয়ার পর উনি বলেন যে আপনারা খায়রুলকে নিয়ে আসেন। তো খায়রুলের সাথে স্বাভাবিকভাবে খায়রুলের সাথে অনেকগুলো মানুষ রুমের মধ্যে ঢুকে যায়। তখন তিনি বলেন না, এত মানুষ থাকা যাবে না, এই রুমে এত মানুষ থাকা যাবে না, শুধু খায়রুল থাকবে আর খায়রুলের সাথে একজন ব্যক্তি থাকতে পারবে, আর তিনি আর কেউ নয়, উনি খায়রুলের বন্ধু থাকবে, আর বাকি যারা আছে সবাই বের হন। পরবর্তী যে ঘটনাটা ঘটে সেইটা হলো যে ওনাকে বসানোর পর ওস্তাদ যিনি জিনটা হাজির করবেন তিনি 10 মিনিট যাবৎ দোয়া কালাম পড়ার পর 10 মিনিটে 10 বার ওই নদীর পানিতে ফু দেয় এবং সেই নদীর পানির মধ্যে আবার ওই যে আদা, পেঁয়াজ, রসুন এগুলো পেস্ট করা, সেই পেস্ট পানির মধ্যে গলানোর পর তিনি কিন্তু দোয়া কালাম পড়তেছে আর এগুলো করতেছে। পানিটা কিছুটা গাঢ় হয় এবং সেই পানির মধ্যে যে নতুন গামছা প্যাকেট থেকে বের করার পর সেই গামছার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে 3 বার ফু দেয়। ফু দেওয়ার পর সেই গামছাটা সেই যে পিতলের পাত্র, সেই পাত্রের মধ্যে পানির মধ্যে একদম চুবিয়ে দিয়ে পাশে রাখার পর খায়রুলের দিকে তাকায় এবং খায়রুলের তখন চেহারা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায় এবং খায়রুল রাগান্বিত হয়ে কবিরাজের ওস্তাদের দিকে তাকিয়ে আছে, মনে হয় যেন এই মুহূর্তে কবিরাজের ওস্তাদকে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। তখন কবিরাজ বলে খায়রুল বলে, এই কবিরাজের বাচ্চা, তোর শিক্ষা হয় নাই? তুই আবার আর একজনকে ধরে আনছিস, ওরে বলিস নাই আমি কি করতে পারি? তোদের দুইটারে কিন্তু আমি ঘাড় মটকাই দেবো। ওনার ওস্তাদ বলে, কিরে আমার খেল দেখবি, তুই আমার খেল দেখতে চাস? এই বলে ওই যে গঙ্গার পানি মানে নদীর পানি, এই নদীর পানি গামছাটা নিয়ে, এই গামছার পানিটা নিয়ে তার মুখের দিকে ছিটিয়ে দেয়। তখন সে তেলে বাগুনে জ্বলে ওঠে এবং চিৎকার করতে শুরু করে, মনে হয় যেন তার ফুটন্ত তেল তার শরীরে দেওয়া হয়েছে। তিনি রাগী কসমস করে ওঠে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে সেই কবিরাজ এবং কবিরাজের ওস্তাদকে। যখন সে প্রচণ্ড পরিমাণ গালাগালি করা শুরু করে তখন সেই কবিরাজের ওস্তাদ সেই গামছাটা আবারও তোলে, পানিটা চেপে এবং চেপার পর এই গামছাটা আমরা যেমন গোসল করার পর মাথা মোছার পর গামছাটা যখন আমরা নেড়ে দেবো তখন যে একটা ঝাপটা দেই এবং ঝাপটা দিলে যখন আশেপাশে চারপাশে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে, ছিটিয়ে যায় পানি, এরকমভাবে গামছাটা চিপে একটা ঝাঁকি দেয় এবং ঝাঁকি দিলে সেই ঝাঁকির যে ফোঁটায় পানি তার পুরো শরীরে পড়ে যায় এবং খায়রুল তখন চিৎকার করে বলতে থাকে, থামা তোর এই ঝাঁকুনি থামা,
আমি আর পারছি না। তখন ওস্তাদ এই গামছা বেড়ানো শেষ করে দেয়, বন্ধ করে এবং গামছাটা আবারও পিতলের পানির মধ্যে রেখে দেয়। রেখে বলে, "আমি কিছু তোকে কোয়েশ্চেন করব, তুই ভালো ভালোই উত্তর দিবি। যদি ভালো ভালো উত্তর দিস তাহলে তোর আমি কিছু করব না। আর যদি উল্টাপাল্টা কথা বলিস তাহলে কিন্তু তোর আমি এখানেই মেরে ফেলবো বলে দিলাম।" তখন কবিরাজের ওস্তাদ বলে যে, "তুই কে? এই লোকটার মধ্যে কি করিস তুই? এই লোকটার হাল কি করছিস? বেহাল দশা করে ফেলছিস?" তখন বলে যে, "আমি একটা জিন। যে নদীতে এরা দুজন মাছ ধরতে যায় আমি সেই নদীতেই মাছ খাই এবং যে জায়গায় এরা মাছ ধরে আমি সেই জায়গা থেকেই আগে থেকেই সেই জায়গায় মাছ ধরে খেতাম, কেননা এই জায়গায় মাছ খুবই বেশি পাওয়া যাইতো। কিন্তু গত 1 মাস যাবৎ এই দুইজন দুষ্ট লোক আমার জায়গায় যে পুরো রাত মাছ ধরে। তারা রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাছ ধরে এবং তাদের জ্বালাতনে আমি সামনে আসতে পারি না, নদী থেকে মাছ ধরতে পারবি না এবং খাইতেও পারি না। আমি অন্য জায়গায় যাই মাছ ধরতে, কিন্তু সেখানে খুব একটা মাছ পাওয়া যায় না। এই জায়গায় বেশি মাছ। তো তাদের কারণে তো আমি অনাহারে আছি। তারা আমার পেটে লাথি মারছে। তাই আমি সিদ্ধান্ত নেই যে এদেরকে আমি শায়েস্তা করব। কিন্তু তারা দুজনে একসাথে থাকার কারণে আমি শায়েস্তা করার সুযোগ পাই না। কিন্তু সেই দিন এই খায়রুল একা যায় এবং এই সুযোগ আমি হাতছাড়া করি না। সেই দিন খায়রুলকে আমি ছেড়ে দিলেও, জীবিত ছাড়লেও আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে না, যারা আমাকে পেটে লাথি দিছে তাকে আমি ছাড়বো না। তখন কবিরাজের ওস্তাদ বলে, "তোর এত বড় সাহস, তুই আমার সামনে থেকে এখন পর্যন্ত থ্রেট দিয়ে কথা বলতেছিস? তুই ভালোই ভালো এখান থেকে চলে যা। যদি না যাস তোর অবস্থা আমি খারাপ করে ছাড়বো।" তখন জিনটি বলে, আমি যাব না। আমাকে তুই তাড়াবি না। যদি তাড়াস তাহলে তোর আমি শেষ দেখে ছাড়বো। তখন কবিরাজের ওস্তাদ খুবই রাগ হয়ে যায় এবং ওই যে পাতিলের মধ্যে যে পানিগুলো ছিল সমস্ত পানি নিয়ে একেবারে গামছাটা তুলে তার মুখ বরাবর গামছাটা ছুঁড়ে মারে এবং সে কাঁপতে থাকে এবং এই যে খায়রুলের মধ্যে যে জিনটা এটা কাঁপতে থাকে এবং বলে যে, "বাঁচা, বাঁচা, আমাকে বাঁচা। আমি এখনই যাব, এখনই যাব।" তখন তার মুখ থেকে গামছাটা সরে নেয় এবং খায়রুল বলে যে, "আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।" তখন কবিরাজ বলে, "তুই যে যাবি তার প্রমাণ কি?" তখন বলে, "আমি যাওয়ার সঙ্গে সঙ্গে খায়রুল এখানে সেন্সলেস হয়ে যাবে।" তখন বলে, "তাড়াতাড়ি যা।" সেই জিনটা চলে যায় এবং খায়রুল সেখানে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে খায়রুলকে রুম থেকে বের করা হয় এবং বারান্দায় নেওয়া হয়। তাকে মুখে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর সে কিছুটা সুস্থ অনুভব হয়। তারপর তাকে পানি খাওয়ানো হয়। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। পরবর্তীতে আসলে খায়রুল সুস্থ হয়ে যায়। আস্তে, আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু এই যে খায়রুল আর জীবনেও সেই নদীতে মাছ ধরতে যায় না এবং তারপর থেকে খায়রুল আর মাছ ধরাই বন্ধ করে দেয় এবং ট্রেনের যে বন্ধু কাফিও তারপর থেকে আসলে নদীতে মাছ ধরতে যায় না। তখন তারা দুই বন্ধু মিলে আসলে একটা বিজনেস শুরু করে। সেই বিজনেসে আসলে শেষ পর্যন্ত তারা এটা দেখে। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটা খুবই ভয়ঙ্কর এবং একটা ভৌতিক ঘটনা এবং মাছ ধরার ঘটনা। এই ঘটনাটা সচরাচর যারা মাছ ধরে নদীর পাড়ে গভীর রাতে তারাই আসলে এই ঘটনার ফিলটা কেমন তারা বুঝতে পারে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আগামীতে আরেকটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।